আসসালামু আলাইকুম প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থী। তোমাদেরকে আর কি দিতে হবে এটা একটু আমাকে বলো। ওকে? তোমাদেরকে আমি সেই গেম শট থেকে শুরু করে এখন পর্যন্ত হাতছাড়া করিনি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত প্রিমিয়াম কনটেন্ট দিয়ে তোমাদেরকে সাপোর্ট দিয়েছি। সম্পূর্ণটা ছিল আসলে ফ্রিতে। অ্যান্ড তোমাদের কাছ থেকে ভাইয়া তেমন কিচ্ছু চাই নাই। তো চাওয়া পাওয়ার আসলে কিছু নাই। আমার জাস্ট একটাই চাওয়া এখন তোমাদের কাছে থাকবে। তোমরা একটা ভালো ফলাফল করো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছায় যাও। ওকে? সো পৌঁছানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ অক্সিগেম থেকে আমি দিয়ে যাবো আরকি। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য এখন রসায়ন অংশের টপ কিছু এমসিকিউ নিয়ে কাজ করব। প্রথমত আমরা আসলে রসায়ন প্রথম পত্র দিয়ে শুরু করতেছি, এরপর রসায়ন দ্বিতীয় পত্রটা আসবে। টার্গেটটা হচ্ছে টপ 100 এমসিকিউকে টার্গেট করে সামনে আগায় যাওয়া আর কি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো অল্প কিছু হলেও সাবস্ক্রিপশনটা করবা বা বন্ধুবান্ধবদের সাথে তোমরা শেয়ার করবা আর কি। কারণ দিন শেষে আসলে একটা জিনিস দেখতেছি যে এই নাম্বারগুলো বাড়লে আসলে একটা ভালো লাগা কাজ করে। সো আর কোনো কথা নয়, আমি স্টার্ট করতেছি, বাকিটা তোমাদের কাজ। অ্যান্ড আশা করতেছি তোমরা তোমাদের এই কন্টেন্ট থেকে সর্বোচ্চটুকু সাপোর্ট পাবা আর কি। তাহলে গেট রেডি। আমরা যদি প্রথমত আসি রসায়ন প্রথম পত্রের জার্নির থেকে, আমরা আসলে এখান থেকে স্টার্ট করতেছি আর কি। আসো আমরা একদম টু দ্য পয়েন্ট এমসিকিউতে চলে যাব। বিগত বছরের কৃষি স্ট্যান্ডার্ড এমসিকিউগুলো আসলে এখানে আছে। সো কৃষির জন্য আসলে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে নিচের কোন উপশক্তি স্তরটির বা উপস্তরটির শক্তি সবচেয়ে বেশি। শক্তির কথা বলছে আমাকে, কিন্তু শক্তি তাহলে হিসাব নিকাশ করে কেমনে? উপশক্তি স্তরের শক্তি হিসাব নিকাশ করব আমরা হচ্ছে N প্লাস L এই ফর্মুলা দিয়ে, তাই না? তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে 5 প্লাস 2 করলে এটা আসতেছে, সরি 5 প্লাস 1, তাই না? 5 প্লাস 1 করলে এটা আসতেছে 6। তাহলে হচ্ছে 4 প্লাস 2 করলে এটা আসতেছে 6। এটা হচ্ছে 6 প্লাস 0 করলে আসতেছে 6। 4 প্লাস 3 করলে আসতেছে 7। তাহলে শক্তি তাহলে সবচেয়ে বেশি কোথায়? শক্তি সবচেয়ে বেশি হচ্ছে এই 4 নাম্বারটার মধ্যে আর কি। তাহলে সামনে আগে যে চলো আবারও পরের প্রশ্ন কি বলতেছে, কোন আয়নটির আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক? আর্গন মানে হচ্ছে কোনটা? আর্গন মানে হচ্ছে এইটা, তাই না? 18টা হচ্ছে তার ইলেকট্রন আছে। এখানে ইলেকট্রন আছে কয়টা? 18টা। তাহলে কোথায় 18টা ইলেকট্রন আছে? সেটা হচ্ছে আমাদের সেটা আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে কি? একই সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে এইখানে এটা ছিল কত? 12, দুটো ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন আছে হচ্ছে 10টা। ক্যালসিয়াম ছিল কত? 20, একটা চলে গেছে, তাহলে এখানে ইলেকট্রন কত? এখানে আছে হচ্ছে 19। এখানে ছিল কত? 17, একটা ইলেকট্রন আছে, সো ইলেকট্রন তাহলে এখানে হচ্ছে 18। তাহলে অ্যান্সার তাহলে কোনটা হবে? এইটা। 17-র সাথে 1 যোগ করলে আসলে 18ই হয়। তাহলে 18-র সাথে 18 মিলে গেছে আইসো ইলেকট্রনিক। আইসো মানে কি? একই টাইপের কথা কিন্তু। এবার যাও পরের দিকে। PH4 ফসফোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? ফসফোনিয়াম, এই হিসাব নিকাশগুলো কিন্তু চলে আসতে পারে পরীক্ষায়। সো এই টাইপেরগুলো একটু প্র্যাকটিসের মধ্যে আমাদের রাখতে হবে। ফসফরাসের ইলেকট্রন আমাদের কাছে আছে কয়টা? 15টা। তারপর 4টা কি আছে? এখানে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে 4টা হচ্ছে আমাদের কাছে হাইড্রোজেন আছে আর কি। জিনিসটা বুঝে দেখো। একটা প্লাস বলতেছে, প্লাস মানে কি? আসলে ইলেকট্রনের ঘাটতিও আছে আর কি ওইখানে, তাই না? ব্যাপারটা প্লাস মানে কি? ইলেকট্রনের ঘাটতি, একটা ইলেকট্রন নাই, তাহলে একটা ইলেকট্রন তাহলে কমাই দিলাম আর কি। তাহলে 15 থেকে প্লাস করো 3 যোগ করলে তাহলে কত হইলো? 18 আর কি। তাহলে যোগ করে কত হয়েছে? 18। তাহলে এই টাইপের মধ্যে আর কি কি হিসাব নিকাশ করে রাখবা? যেমন ধরো NH4-এ কয়টা ইলেকট্রন আছে, যেমন ধরো নাইট্রেটে কতটা ইলেকট্রন আছে, কার্বনেটে কতটা ইলেকট্রন আছে, ঠিক আছে? সো ক্লোরিন মাইনাসে কতটা ইলেকট্রন আছে, এগুলো হিসাব নিকাশ করবা। এগুলোর মধ্যে তাদের ইলেকট্রনের সাথে এই মাইনাসগুলো করে যোগ হবে আর কি, আর প্লাসটা করে আসলে মাইনাস করে দিবা আর কি। বুঝতে পারছো? কতটা প্লাস আছে বিয়োগ করে দিবা। গেল। কোন সেটটির সব মৌলগুলো ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে? ওই ইলেকট্রন হিসাব নিকাশগুলোর থেকে মোটামুটি শিওর থাকো তুমি, এগ্রিতে প্রশ্ন আসবেই আর কি, আসবে। সো এবার তুমি যদি কাহিনীর মধ্যে আসো যে এখানে তাহলে কী বলতেছে, বিজোড় ইলেকট্রন আছে, কি বলছে? সবগুলোর মধ্যে আছে আর কি, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসে। ক্যালসিয়ামের মধ্যে কি আছে? S2, তাই না? S2। স্ট্রনশিয়াম, বেরিয়াম, এটার মধ্যেও কি আছে? S2, এখানেও আছে S2। সবগুলো বিজোড় না কিন্তু, জোড় আছে। এখানে যদি আমরা চিন্তা করি, এখানে আছে একটা আছে বিজোড় আছে। সালফারের মধ্যেও কিন্তু বিজোড় আছে, দুইটা বিজোড় আছে। সিলিকনের মধ্যেও আসলে বিজোড় আছে আর কি এখানে, তাই না? জিঙ্কের মধ্যে বিজোড় নাই, ম্যাগনেসিয়ামের মধ্যে বিজোড় নাই, নাইট্রোজেনের মধ্যে বিজোড় আছে, এটা হবে না। সবগুলোই বলছে না, সব মৌলগুলোর মধ্যে বিজোড় ইলেকট্রন আছে, এটা নাই। তবে ক্যালসিয়ামের মধ্যে কিন্তু নাই,
তুমি আগে চিন্তা করবে কোথায় কোথায় নাই। জিঙ্কের মধ্যে নাই, ম্যাগনেসিয়ামে নাই, কথা ট্রু। তারপরে তুমি ধরো যে এই মানে এখানে আসলে বিজোড় নাই, তাহলে এটা হচ্ছে না। তো আমাদের কাছে এগুলোর মধ্যে বিজোড় নাই, তার মানে আমাদের কাছে কোনটা অ্যান্সার হওয়া উচিত? 2 নাম্বারটা অ্যান্সার হওয়া উচিত, তাই না? সোডিয়াম, সিলিকন, তারপর হচ্ছে সালফার। তো তুমি একটা হিসাব নিকাশ যদি করতে চাও, তুমি কিন্তু অলরেডি জানো এটা, তাই না? সোডিয়াম হিসাব নিকাশ করলে সর্ববহিষ্ঠ স্কোর কী আছে? একটা। সিলিকনের মধ্যে যদি হিসাব নিকাশ করে দেখো কী আছে? 3s2 3p2, তাই না? এই তো ঘটনাটা। তাহলে 3p2 কিন্তু কি এই একটা একটা করে বিজোড় অবস্থা এখানে আছে। তারপর যদি আমরা চিন্তা করি সালফারের ক্ষেত্রে কী আছে? 3s2 3p4, 3p4 থাকা মানে কিন্তু এখানে কয়টা বিজোড় আছে? 2টা বিজোড় আছে কিন্তু আর কি। সো জিনিসটা মনে রাখতে হবে ভালোভাবে। আচ্ছা, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের বর্ণ বা রশ্মি দেখা যায় আর কি? দৃশ্যমান অঞ্চলের রশ্মি আমরা যেটা খেয়াল করে দেখি, হ্যাঁ, আমাদের কাছে সিরিজ যেগুলো আছে, তাই না? তো n সমান যদি 1 হয়, n সমান যদি 2 হয়, n সমান যদি 3 হয়, n সমান যদি 4 হয়, এরকম। এটা ধরলাম nl লোয়ারটা, আর NH তাহলে কী হবে? এখান থেকে হচ্ছে এর থেকে বেশিগুলোর থেকে পড়বে। তো যদি 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন এসে পড়ে, তখন সেটাকে বলতেছে হচ্ছে লাইম্যান বলতেছে, তাই না? তারপর 2 নম্বরে যদি পড়ে তাহলে সেটাকে কী বলে? সেটাকে হচ্ছে বামার বলতেছে আর কি। এটা বাকি পর এটার মধ্যে কী বলা যাচ্ছে? লাইম্যান, বামার, প্যাস্টেন, তাই তো? তারপর হচ্ছে কি ব্র্যাকেট, তারপর হচ্ছে ফুন, এরকমভাবে যাচ্ছে আর কি। সো লাইম্যান সিরিজটির মধ্যে যদি পড়ে তো ওই সময় দেখা যায় ইউভি দেখা যায়, বামারের মধ্যে দেখা যায় ভিজিবল অঞ্চলের আলো দেখা যায় আর কি। ভিজিবল মানে হচ্ছে কি দৃশ্যমান। অ্যান্ড বাকি যতগুলো আছে সবগুলোর মধ্যে আসলে কি আইআর অঞ্চলটা দেখা দেয়। তাহলে দৃশ্যমান কোথায় দেখা যাচ্ছে? বামার অঞ্চলে দৃশ্যমান অঞ্চলটা দেখা দিচ্ছে, তাই না? তাহলে কোনটা হবে অ্যান্সারটা? 3 নাম্বারটা হবে অ্যান্সার আর কি। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, কোনো যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে আর কি। নেসলার দ্রবণ বলছে কাকে? এটা কিন্তু মুখস্থ, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা তোমাদেরও চলে আসতে পারে আবারও, ঠিক আছে? এটা আবারও চলে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? ওকে, নেসলার দ্রবণটা। আচ্ছা, এর পরের দিকে যাই। নেসলার দ্রবণ দিয়ে কি শনাক্ত করা হয় এটা জানো? নেসলার দ্রবণ দিয়ে কি শনাক্ত করা হয়? নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় আর কি। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়, এটা মাথায় রাখতে হবে, খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে আর কি। এটা গেল। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে আর কি। পঞ্চম শক্তি স্তরের কথা বলছে। তো এটা কেমন হিসাব করবা? ওই 2n² দিয়ে হিসাব নিকাশ করবা। তাহলে 2 × 5 করলে কত হইলো? 2 × 25 হিসাব নিকাশ করলে কত আসতেছে? সুন্দর করে 50। তাহলে হচ্ছে গ নাম্বারটা, তাই না? ব্যাপারটা কয়টা আছে? গ নাম্বারটা। এবার তুমি আসো পরেরটার মধ্যে যাই আমরা। কোন উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আর কি? কোনো একটা উপশক্তি, কোনো একটা। তাহলে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করবো কেমনে? 2 × 2l+1 এই ফর্মুলাটিতেই আমরা বের করবো। মুখস্থ কথাবার্তা কিন্তু এটা। আচ্ছা, নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয় তা হলো কি আসলে? সো অ্যাকচুয়ালি এইটা আসলে আমাদের বড় সিলেবাসের অংশ, ঠিক আছে? এখন তো আমরা শর্ট সিলেবাসে পড়তেছি, বাট বি কেয়ারফুল, যেহেতু বিগত বছরগুলোতে আসছিল। একটা না দুইটা প্রশ্ন আমরা একটু রাখলাম, আমরা একটু এক্সট্রা সিলেবাস থেকে আমরা রেখে দিচ্ছি আর কি, ঠিক আছে? এটার জন্য আসলে কিছু বলা যাবে না, আমাদের যেহেতু বিগত বছরের প্রশ্নের মধ্যেই আছে, সো মনে রাখি আর কি আমরা এটা একটা, হ্যাঁ? এটা হচ্ছে ফেরাস সালফেট এবং নাইট্রিক অক্সাইড, এখান থেকে একটা বলয় থাকে আর কি। এটা বুঝছি ঘটনাটা? ওকে, এবার আসো পরের দিকে আমরা যাই। ক্রোমিয়াম এর তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হলো 24। হিসাব নিকাশ করলে কি হয়? 3s থেকে না, এটা হচ্ছে কত? 4s1 3d5, তাই না? এটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে এখানে আর কি। তার আগে কিছু ছিল, 3s2 ছিল, 3p6ও ছিল আর কি। এটা তাহলে হচ্ছে 8 8 5 হচ্ছে 13, তাহলে 8 আর 8 এর 5 হচ্ছে 13টা আছে আর কি। তাহলে কোনটা হবে? এটা হবে অ্যান্সারটা, বুঝছো? আচ্ছা, পরের দিকে যাই। কোন যৌগটি sp2 সংকরায়ন বিশিষ্ট আর কি, তাই না? প্রদর্শন করতেছে sp2 এখানে কিন্তু সব এই জৈব যৌগের কথা বলছে এবং কার্বনের যৌগ। কার্বনের ক্ষেত্রে কি হয়? sp হাইব্রিডাইজেশন হয়, অথবা sp2 হয়, অথবা sp3 হয়, এই তিনটাই তো হয়।
যদি সেগুলো জৈব যৌগ আবার হয়, একটু তুমি হালকা করে মনে রাখতে পারো, যদি সেখানে একক বন্ধন থাকে, একক বন্ধন যদি সেখানে প্রেজেন্ট থাকে, অথবা সেগুলো যদি আসলে অ্যালকেন যদি হয়, একক বন্ধন থাকে বা অ্যালকেন যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে sp3। আর যদি কোথাও দেখো কোনো একটা কার্বনে একটা দ্বিবন্ধন আছে, আই রিপিট, একটা দ্বিবন্ধন আছে আর কি, অর্থাৎ সেখানে তুমি বললে শুধুমাত্র অ্যালকিন, নট ডাইইন বা অন্য কিছু আর কি, তখন sp2। আর যদি তুমি দেখো যে কোথাও ত্রিবন্ধন আছে, তুমি যদি দেখো কোথাও ত্রিবন্ধন আছে, অর্থাৎ অ্যালকাইন টাইপের ঘটনা ঘটছে, অ্যালকাইন, তখন তাহলে সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে, তখন সেটা হচ্ছে sp হবে বলছে। এখন আমাদের কি বলছে এখানে? sp2 বলছে। তাহলে অ্যালকিন কোনটা আছে আমরা একটু দেখি। আমাদের কাছে এটা হচ্ছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন, এটা হচ্ছে আমাদের কাছে আবার একটা অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে অ্যালকাইন। তো আমাদের কাছে অ্যান্সার মনে হয় পেয়ে যাওয়ার কথা। অ্যালকিনটা যেটা আছে এটা হচ্ছে আমাদের কাছে sp2 হবে আর কি এটা। তো কোনটা হবে? 2 নাম্বারটা হবে আমাদের কাছে অ্যান্সার। বুঝছো? ওকে ওকে, পরের দিকে যাই। NH4 প্লাস আয়নে NHSH এর মান কত হবে আর কি, তাই না? সো এখানে হাইব্রিডাইজেশন কত নাইট্রোজেনের, এটা খেয়াল করতে হবে আর কি। সো নাইট্রোজেনের এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হচ্ছে ওর হাইব্রিডাইজেশন। বি কেয়ারফুল। নাইট্রোজেন দিয়ে যদি আমরা হাইড্রোজেন দিয়ে চিন্তা করি, দুইটা জিনিসপত্র এখানে হয়, দুইটা জিনিসপত্র এখানে হয়, এটা একটা হয়, এটা একটা হয়। এখানে লোন পেয়ার আছে হচ্ছে যে একটা, সিগমা আছে হচ্ছে এখানে তিনটা, যোগ করলাম হইলো কত হয়েছে? 4, যার জন্য এটাও sp3, এটাও sp3। এখানে যদি চিন্তা ভাবনা করি, এখানে লোন পেয়ার কয়টা আছে? 0। এখানে সিগমা আছে কয়টা? 4টা, যোগ করলে কত হইলো? 4। তাহলে এটাও কি হবে? sp3 হবে। বাট লোন পেয়ার আছে যে এখানে একটা, এখানে যে লোন পেয়ার নাই, লোন পেয়ার না থাকলে এইটার বর্ন অ্যাঙ্গেল কত হয়? 109.5 ডিগ্রি। বাট এটার ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, কত হবে? 107 ডিগ্রি হবে আর কি। এটা মাথায় রাখতে হবে, লোন পেয়ার থাকলে বর্ন অ্যাঙ্গেল কম, অ্যাকর্ডিং টু VSEPR থিওরি। সো 109.5 ডিগ্রি, দ্যাট উইল বি ইউর অ্যান্সার। বুঝতে পারছো? ওকে। কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে আর্দ্র বিশ্লেষিত হয় আর কি? সবচেয়ে সহজে আর্দ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, একটু যদি ঠান্ডা মাথায় দেখো, সবচেয়ে সহজে আর্দ্র বিশ্লেষিত হয় বলছে। আর্দ্র বিশ্লেষণ ঘটনা আসলে ঘটে কখন, এটা মাথায় রাখতে হবে আর কি। এটা এটা তোমরা মনে হয় এই আমাদের বইয়ের মধ্যে খুব ভালো করে পড়ে আসছো, একদম ইন্টারমিডিয়েট থেকে যদি চিন্তা ভাবনা করে বলি, তবুও একটু বলে রাখি যে কোনটা কোনটা হয় না, এটা একটা মাথায় রাখো আর কি আগে, কোনটা কোনটা হয় না। ধরো CF4, CCl4, ঠিক আছে? তারপরে ধরো যে NF3, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আর্দ্র বিশ্লেষণ হয় না। এটা তুমি আগে সুন্দরভাবে এটা মাথায় রাখো যে এগুলোর ক্ষেত্রে কি হয় না ভাইয়া? আর্দ্র বিশ্লেষণ হয় না। এগুলোর ক্ষেত্রে কি হয় না? আর্দ্র বিশ্লেষণ হয় না। বুঝছো? তাহলে কোনগুলোর ক্ষেত্রে হয়? হ্যাঁ, হয় হচ্ছে কি SiCl4, এটার ক্ষেত্রে হয়। আবার ধরো কি NCl3, এটার ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ হয়। PCl3, এটার ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ হয়। সো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ হয়। এইটা আবার সুন্দরভাবে মাথায় রাখতে হবে আর কি এগুলো। মানে এগুলো যদি আমরা পারি, সো তবু আমরা একটু লিখে রাখতেছি এটা কোনটা, তাহলে অপশনটা হবে 3 নাম্বারটা হবে অপশনটা আর কি। ব্যাখ্যা যেহেতু আমাদের লিখতে হবে না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবার আসেন, না যদি কারো মনে হয় এই প্রত্যেকটা টপিকের ডিটেলস লাগবে, ব্যাখ্যা লাগবে, সব কিছু লাগবে, নির্দিষ্ট চ্যাপ্টারের মধ্যে পড়তে গেলে সব কিছুই আছে। সো ইউ অলরেডি নো দ্যাট আমি তোমাদের জন্য ম্যারাথন অলরেডি আপলোড করে রাখছি, ভার্সিটি স্ট্যান্ডার্ড ম্যারাথন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যারাথন আর কি। তো তোমরা এইগুলোর প্রত্যেকটারই সুন্দর ব্যাখ্যা ম্যারাথন ক্লাসগুলোর মধ্যে পাবা। সো আমার কাছে এই মুহূর্তে আমি এখানে ব্যাখ্যা করতেছি না, ক্লাসে যেহেতু পেয়ে যাচ্ছি, ক্লাসটার ডিউরেশন খুব বেশি মনে হলেও অতটাও বেশি না, 2 দিনের মধ্যে সুন্দরভাবে কভার করে ফেলা যাবে। অ্যান্ড আমার যেহেতু কথা স্লোলি হয়, তুমি চাইলে এটা 2x স্পিডে দেখে নিতে পারবে আর কি। সো দ্যাট ইজ ওয়াই বলতেছি এখন এমসিকিউটা করি এখানে, ইফ ইউ নিড যে তুমি আসলে ব্যাখ্যাটা দেখবে, দেন তুমি ওখান থেকে দেখে নিতে পারবে আর কি। সরি, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটা আর কি? ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, ফসফেটের যোজনী কত? 3। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে 3 থাকবে, ফসফেটের সাথে 2 থাকবে আর কি। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে 3 কোথায় আছে? 4 নাম্বারটার মধ্যে আছে। সো উই শুড গো ফর 4 নাম্বার, তাই না? ওকে, এবার সে কোনটি পানিতে অদ্রবণীয়? এখানে সবগুলো দিয়ে রাখছে, এটা দিয়ে রাখছে। এখন এটা তাহলে কিসের সাথে কানেক্টেড হবে? এটা হচ্ছে ফাজানের নীতির সাথে কানেক্টেড হবে আর কি। কার সাথে? ফাজানের নীতির সাথে কানেক্টেড হবে। ফাজানের নীতি থেকে আমরা একটা জিনিস জানি, অ্যানায়নের আকার যত বড় হবে আর কি, অ্যানায়নের আকার, তাই না? অ্যানায়নের আকার যত বড় হবে, হ্যাঁ, পোলারাইজেশন তত কি হবে? পোলারাইজেশন তত বাড়বে। পোলারাইজেশন যত বাড়বে তত পানিতে দ্রাব্যতা বা
দ্রবণীয়তা তত কি হবে, কমবে, তাই না? দ্রবণীয়তা যত কমবে তত আসলে কি হবে, তত সেটা অদ্রবণীয় হবে। তাহলে অ্যানায়ন আকার যেটা বড় ওটার ক্ষেত্রে দ্রবণীয়তা কম, তাহলে হচ্ছে অদ্রবণীয়তা বেশি আর কি, তাই না? তাহলে যেটা অ্যানায়ন আকারটা বড়, কোথায় অ্যানায়ন আকারটা বড়, এই যে আয়োডিনটা, এই আকারটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে কোনটা হবে অ্যান্সারটা হবে হচ্ছে গ নাম্বারটা আর কি। গেল। আচ্ছা, কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড? তীব্র ক্ষারধর্মী অক্সাইডের কথা বলতেছে আর কি। আচ্ছা, এইখানে তাহলে তোমাকে চিন্তা করতে হবে কি, আমরা যদি চিন্তা করে দেখি, হ্যাঁ, ধাতুর অক্সাইড এটা হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কাছে ক্ষারীয়, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে ক্ষারীয়। অধাতুর অক্সাইড আমাদের কাছে কেমন, অম্লীয়। তো তার মধ্যে আমাদের কাছে এই অপশনও তাহলে বাদ চলে যাচ্ছে, এই অপশনে বাদ চলে যাচ্ছে আর কি। অপশন থাকলে তাহলে কয়টা, দুইটা। একটা থাকলো আমাদের কাছে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর একটা থাকলো আমাদের কাছে কি, সোডিয়াম অক্সাইড। তাহলে এবার বলো কোনটা হচ্ছে যে বেশি ক্ষারধর্মী হবে আর কি। এটার থেকে যদি যে মানে যেটা আসতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা, আর এখান থেকে যেটা আসতেছে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইটা, তাহলে আমরা যদি এখন বলি যে এটার থেকে এই দুইটার মধ্যে কোনটা তীব্র ক্ষারধর্মী হবে আর কি, বুঝছো? বাম থেকে ডানে যত যাচ্ছি তত আসলে কি ক্ষারধর্মটা তত কমতেছে আস্তে আস্তে, তাই না? তাই তো, মানে আস্তে আস্তে ক্ষারধর্মটা কমতেছে। তাহলে এটাকে দিলে কোনটা হবে, অপশনটা হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? এটার ক্ষেত্রে ক্ষারধর্মটা তাহলে কেমন, এটা বেশি। যত আমরা ডানে যাচ্ছি তত কী হয়, ক্ষারধর্ম তত কমে, এরকম তো ঘটনাটা। আচ্ছা, এবার যদি পরের দিকে যাই, নিচের কোন মৌলটি আকারে সবচেয়ে ছোট? আচ্ছা, আমরা এখানে হিসাব নিকাশ করতে পারবো। এখানে হলো 8টা আছে, তাই তো? এখানে আমরা যদি লিখি প্রোটন কয়টা আছে, প্রোটন আছে এখানে হচ্ছে 8টা। ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে তাহলে হচ্ছে 8টা। এখানে আছে কয়টা, 7টা। এখানে আছে কয়টা, 7টা। এখানে হচ্ছে 6টা, এখানে আছে 6টা। এখানে আছে 3টা। এখন কথা হলো, তাহলে যেখানে আকর্ষণ সবচেয়ে বেশি সেখানে হচ্ছে আকার সবচেয়ে ছোট, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরা সবাই কি একই গ্রুপের না, বা একই পর্যায়ের না? ঘটনাটা বুঝে দেখি একটু। লিথিয়াম 3 নাম্বারটার মধ্যে, 4 নাম্বারে হচ্ছে কি বেরিলিয়াম, এটা ধরো এখানে নাই, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, এই তো। তাহলে একই যদি আমরা পর্যায়ের কথা চিন্তা করি, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, বাম থেকে ডানে গেলে আকার কমে। তাহলে ওই হিসাবে তাহলে আকার সবচেয়ে কম কোনটার হওয়া উচিত, এইটা। আর আমরা এখানে হিসাব নিকাশ করে দেখতেছি যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ সবচেয়ে এখানে বেশি। যত আকর্ষণ বাড়বে তত আকার কি হবে, আকার তত কমবে। তাহলে কোনটা আকারটা সবচেয়ে কম, এই যে এটা 1 নাম্বারটার ক্ষেত্রে আকারটা সবচেয়ে কম আর কি। পরেরটার দিকে তাহলে যাই, হোয়াইট ভিট্রিয়লের সংকেত আসলে কোনটা? এটা তাহলে কোনটা হবে, জিঙ্ক সালফেট, তাই না? এটা হচ্ছে জিঙ্ক সালফেট, হচ্ছে হোয়াইট ভিট্রিয়লের সংকেত আর কি। এই যে এটা হচ্ছে ব্লু ভিট্রিয়লের সংকেত, বুঝছো? ওটা হচ্ছে গ্রিন ভিট্রিয়লের সংকেত, উপরেরটা। এবার যদি যাই, ইঁদুর মারার বিষ আসলে কোনটা আর কি। হ্যাঁ, ইঁদুর মারার বিষটা হচ্ছে কোথায়, এই জিঙ্ক ফসফাইড যেটা আছে এটা হচ্ছে ইঁদুর মারার বিষ। কিছু সংকেত আসলে মুখস্থ রাখতে হবে, তো এই জন্য আর কি রাখবা, চেষ্টা করবা মনে রাখার। কপার সালফেট এর সাদা পাউডারে পানি মিশাইলে কি হয় আর কি, ভালো একটা প্রশ্ন। ধরো কপার সালফেট 5 অণু পানি, তাই না? কপার সালফেটের 5 অণু পানি, এটার মধ্যে পানি আছে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় বলি যে বুঝো, তুমি এটাকে যদি হিট দাও, ধরো তুমি এখানে হিট বাড়াইছো, তাহলে কি হবে, এখান থেকে পানিটা ছড়ে গিয়ে কপার সালফেট হয়েছে শুধুমাত্র। এটার কালার কিন্তু ছিল নীল কালারের ছিল, এখান থেকে পরে কি হয়েছে, পরে এটা সাদা কালারের এটা হয়েছে। অ্যান্ড এখানে তুমি যদি আবার এটার মধ্যে যদি পানি যদি অ্যাড করো, তুমি এর মধ্যে কী ইউজ করো, পানি যদি অ্যাড করো কপার সালফেটের সাদাটার মধ্যে, এটা আবার কোথায় চলে আসবে, আবার নীল কালারে চলে আসবে আর কি। তাহলে কোনটা হবে, সি নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি, বুঝছো? ওকে। ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে আর কি। নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে, কোন গ্যাসটা ধোঁয়া উৎপন্ন করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা ধোঁয়া উৎপন্ন করে আর কি, ঠিক আছে? ওকে, গেল এটা ব্যাপারটা। এবার যে হচ্ছে পরের প্রশ্নে আসো, কপার সালফেট টেট্রাইমিন কিউপ্রিক ক্লোরাইড, হ্যাঁ, এই কিউপ্রিক আয়ন, এই আয়নের জ্যামিতিক আকৃতি আসলে কেমন টাইপেরই হবে আর কি। এখানে আছে 4 থাকলে কি হয়, 4 থাকলে হচ্ছে sp3 হইতে পারে, sp2d হইতে পারে, dsp2 হইতে পারে, তাই না? এরকম ঘটনাগুলো তো আসলে ঘটতেই পারে 4টা। তার মধ্যে এইটা হবে না, কারণ এখানে তো ডি অরবিটাল ফাঁকা আছে, তো তার সাথে আসলে ঝামেলাটাও মানে এটা হচ্ছে না, তাহলে এটা বাদ। এটা হইলে টেট্রা হেড্রাল হইতো বা চতুস্থলকী হইতো আর কি। বাট এই দুইটা কেসেই সে কি হবে, সে হবে হচ্ছে সমতলীয় বর্গাকার হবে আর কি, সমতলীয়
সমতলীয় বর্গাকার হবে আর কি, সমতলীয় বর্গাকার হবে। তাহলে এই জায়গা কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে sp2d, sp2d, তার মানে সমতলীয় বর্গাকার। কি হবে এটা, সমতলীয় বর্গাকার হবে আর কি, বুঝছো? ওকে, পরের দিকে আসো। কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা বেশি? ঠিক আছে, এখন হাইড্রোজেন বন্ধন গঠন করে কোথায়? হাইড্রোজেন বন্ধন গঠন করে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই মৌলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে আর কি। তাহলে এটা কোথায় কোথায় আছে, এটা তাই দেখলেই হইলো, এই যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধনের গঠনের প্রবণতা সবচেয়ে বেশি। গেল, হ্যালোজেন সমূহের মধ্যে জারণ ক্ষমতার ক্রম কি? হ্যাঁ, এই জারণ ক্ষমতা মানে কি আর কি? জারণ ক্ষমতা মানে হচ্ছে কে কত দ্রুত ইলেকট্রন নিজের দিকে টানতে পারে, এটা হচ্ছে জারণ ক্ষমতা। তাহলে ঘটনার মানে কি দেখো, তার মানে জারণ বিক্রিয়া ওর নিজের হচ্ছে না, কিন্তু বিজারণ বিক্রিয়াটা হচ্ছে আর কি। জারণ ক্ষমতা মানে কিন্তু বিজারণ বিক্রিয়ার কথা বলতেছে আর কি। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো জারণ ক্ষমতাকে তাহলে কোনটা বেশি হবে? ফ্লোরিন নিজের দিকে ইলেকট্রন টানবে, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। তাহলে এর ইলেকট্রন টানার প্রবণতা সবচেয়ে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে এইটা। তাহলে কোনটা হবে? 1 নাম্বারটা হবে আসলে অ্যান্সার, বুঝছো? ওকে, এর পরেরটাতে যাই। রাজ অম্ল স্বর্ণের সাথে মিলে বিক্রিয়া তৈরি করে কি উৎপন্ন করে আর কি? রাজ অম্ল কোনটা? নাইট্রিক অ্যাসিড এবং তারপর হচ্ছে যে এই HCl এর মিক্সার যেটা থাকে সেটাকে বলছে রাজ অম্ল বলতেছে আর কি। এটাকে অ্যাকোয়ারেজিয়াও বলে, 1:3 অনুপাতে থাকে। তাহলে এটাকে দিলে স্বর্ণের সাথে মিলে এইটা ওরিক অ্যাসিড তৈরি করে আর কি, বুঝছো? এটা নাইট্রোজেনের কোন অক্সাইডকে, কোন একটা অক্সাইডকে নাইট্রিক এবং নাইট্রাস উভয় অ্যাসিডের মিশ্র অ্যানহাইড্রাইড বলে আর কি। এটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা, বুঝছো? ওকে, পরেরটাতে আমরা যাই। নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে? আচ্ছা, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতে বলছে, তাই না? ফ্লোরিনের সাথে নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়া করে, সেটা কোনটা? জেনন করে আর কি ভাইয়া। জেনন করলে কি হয় দেখছো না, এটা জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, এই যৌগগুলো তৈরি করে আর কি। তাহলে সেটা কোনটা হবে? জেনন, জেনন তৈরি করতেছে এটা, বুঝছো? ওকে, পরের দিকে যাই। নাইট্রোজেনের কয়টি জারণ সংখ্যা প্রদর্শন করে? নাইট্রোজেনের জারণ সংখ্যা কয়টা আছে? 5টা আছে আর কি। কয়টা আছে ভাইয়া? 5টা আছে। নাইট্রোজেনের কয়টা জারণ সংখ্যা আছে? 5টা ঘটনা আছে নাইট্রোজেনের ক্ষেত্রে, বুঝছো? ওকে, এরপরের দিকে তাহলে আমরা আগাই আসো, যে নিম্নের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি আর কি? গলনাঙ্ক সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে আমরা যদি আবার একটু হিসাব নিকাশ করি ফাজানের নীতি অনুসারে, আমরা দেখি যদি অ্যানায়নটা যেটা আছে আর কি ফাজানের নীতি অনুসারে কি বলতে যাচ্ছি, যদি অ্যানায়ন যেটা আছে, অ্যানায়নের আকার যদি বাড়ে, অ্যানায়নের আকার যদি বাড়ে, তখন কি হয়? তখন পোলারাইজেশনটা তখন আবার বাড়ে। পোলারাইজেশন বাড়লে কি হয়? পোলারাইজেশন বাড়লে কি হয়? সমযোজী ধর্ম যদি চিন্তা ভাবনা করি, আমি মুখস্থ করতে পারি না তো, একটু বুঝে বুঝে করি। সমযোজী ধর্ম তখন কি হয়? আবার তত আবার বাড়ে। আর সমযোজী ধর্ম যত বাড়ে তত মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তত কি হয়? তত আবার কমে যায় আর কি, বুঝছো? এটা তাহলে তোমাকে চিন্তা করতে হবে সবচেয়ে বেশির কথা বলছে আর কি এটা। তাহলে যেটার অ্যানায়ন আকার সবচেয়ে বড় ওটার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবচেয়ে কম, বুঝছো? তার মানে আর যেটার অ্যানায়নের আকার সবচেয়ে তাহলে ছোট, তাহলে সেটা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যানায়নের আকার সবচেয়ে ছোট কোনটার এটা দেখতে হবে আর কি। সবচেয়ে ছোট কোনটার? সবচেয়ে ছোট হচ্ছে এই যে এটা ক্যালসিয়াম ফ্লোরাইডের কথা বলছে আর কি, বুঝছো? একটু সিবাসুতে আসার মতো আসছিল প্রশ্নটা, সো বি কেয়ারফুল, ঠান্ডা মাথায় করতে হবে আর কি। কোন বন্ধনে অরবিটাল সরলরেখায় থাকে আর কি? সরলরেখায় থাকে মানে হচ্ছে পাশাপাশি আঁকা বাঁকা করে থাকে না আর কি। কোথায় থাকে? সিগমা বন্ধনের মধ্যে সরলরেখায় থাকে আর কি, এটাতে সিগমা বন্ধনে থাকে। এবার যাই, নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক কত? এটা একটা মুখস্থ তথ্য, তোমাদের পরীক্ষার মধ্যে এটাও চলে আসতে পারে সুন্দর করে, যে নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক আসলে কত, এটা চলে আসতে পারে, জানো তো? 196 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা কিন্তু মাইনাস কিন্তু আর কি, ঠিক আছে? ওকে, বাফার দ্রবণ আসলে কোনটা? বাফার দ্রবণ যেন কি ছিল? দুর্বল অ্যাসিড এর সাথে ওই অ্যাসিডের তীব্র ক্ষারের সাথে বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় সেটা থাকতে হবে আর কি। আর যদি দুর্বল ক্ষার থাকে, তাহলে দুর্বল ক্ষারের সাথে সবল অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় সেটা থাকতে হবে। তাহলে কি হলো? এই যে দুর্বল অ্যাসিড আছে, দুর্বল অ্যাসিডের সাথে তার উৎপন্ন লবণ আছে, এটা হচ্ছে বাফার দ্রবণের, এটা হচ্ছে এক্সাম্পল বলছে। বাট এখানে দেখো সবল ক্ষার আছে, তাহলে এটা হবে না। আবার বলছে কি, এটা হইতে পারতো, বাট এই দেখো অ্যামোনিয়াম পার্টটা আসছে কোথা থেকে? দুর্বল অম্ল থেকে, দুর্বল ক্ষার থেকে আসে, তাহলে তো এটা হবে না আবার আর কি, বুঝছো? এরকম।
নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে, সাম্যাবস্থায় বিক্রিয়ার কেসি এর একক কোনটা হবে আর কি। এটা সাধারণত কেসি এর কোনো একক নেই, বাট জোর জুলুম করে যদি আমরা কি বের করতে চাই তখন কি হয় আর কি দেখি। সো উপরে কি যাবে, উপরে যাবে হচ্ছে এই যে অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই কী দিচ্ছি, নাইট্রোজেন, তারপরে দিচ্ছি কি 3 মোল হাইড্রোজেন, ঠিক আছে। এটা ঘনমাত্রা হচ্ছে এটা। তো উপরে তাহলে কি পাইলাম, উপরে হইলো মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, নিচে কি থাকলো মোল মোল পার লিটার। এটা দিয়ে এটা যদি কাইটা দিই আমরা তাহলে কি থাকলো মোল পার লিটার, নিচে স্টিল কিন্তু আছে একটা, এইখানে কিন্তু কিউব, হ্যাঁ এটা ভুল লিখছি, এখানে কিন্তু কি কিউব কিন্তু আর কি কিউব। তাহলে কিউব দিলে তাহলে কি হইলো, কিউব দিলে থাকলো হচ্ছে মোল পার লিটার, এটার উপরে কিন্তু কিউব আকারে আছে, তাহলে একটার সাথে এটা কেটে দিলাম, তাহলে এখানে দুইটা থাকলো বাকি, তাহলে মোল পার লিটার তার উপরে হচ্ছে স্কোয়ার আছে। এবার যদি জিনিসটার উপরে তুলে দেই আমরা তাহলে কি হবে, পার মোল স্কোয়ার আর লিটার স্কোয়ার হবে আর কি এটা। তাহলে পার মোল স্কোয়ার লিটার স্কোয়ার, বুঝছো। তাহলে পার মোল স্কোয়ার কই আছে, লিটার স্কোয়ার কই আছে, এই যে হ্যাঁ মোলের উপরে গিয়ে হচ্ছে এই -2 বসবে আর লিটারের উপরে গিয়ে স্কোয়ারটা বসবে। এটা সমপরিমাণ এত এত এর সাথে মিশ্রণে পিএইচ কত আর কি। এটা একটা ক্ষারীয় বাফারের কথা বলতেছে। এটা আসলে কি বলতেছে, এইটা একটা বেসিক বাফার অথবা ক্ষারীয় বাফারের কথা বলতেছে আর কি এখানে, তাই না। আচ্ছা আসো, এখন তুমি যদি দেখো এই জায়গায় তাহলে পিএইচ কত হবে। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিএইচ হয় না তো কি বের হয়, পিওএইচ বের হয়। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি বের হয়, পিওএইচ বের হয় আর কি, হ্যাঁ সরি পিওএইচ বের হয়, পিওএইচ বের হয়। ওকে, পিওএইচ সমান পিকেবি প্লাস লগ অফ হ্যাঁ এন অফ সল্ট যেটা আছে, তো সেই সল্টের কনসেন্ট্রেশন আর কি। সল্ট আমার কাছে কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে সল্ট, এটার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা বেজ আছে এক্সেস অ্যামাউন্টে তার কনসেন্ট্রেশন। তাহলে পিকেবির মান কত, পিকেবির মান অলরেডি দিয়ে দেওয়া আছে 4, তারপরে হচ্ছে লগ, তো লগ উপরে এটার কনসেন্ট্রেশন দেওয়া আছে কত 0.5, এখানেও দেওয়া আছে কত 0.5, দুটো কাটাকাটি করলে 1 হয়, লগ প্লাস লগ 1, লগ 1 হলে তাহলে কি হইলো 4 প্লাস 0, তাহলে পিওএইচ আমরা পাইলাম হচ্ছে 4। তাহলে বলছে কত পিএইচ, তো পিএইচ তাহলে কেমন বের করবা, 14 - 4 করলে 10 হয় আর কি। তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে হচ্ছে 10। ভালো প্রশ্ন কিন্তু এটা একটা, হ্যাঁ ওকে। এবার এই প্রশ্নটা দাগাই দিই, তোমাদেরকে একটু সাপোর্ট দিচ্ছি, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এরকম আর কি, বি কেয়ারফুল, মানে স্টার দিচ্ছি আর কি আমরা। তো এত এত তাপমাত্রায় এত বিক্রিয়াটা কেসি এর মান এত মোল পার মিটার কিউব হবে, তো কেপি এর মান কত হবে আর কি, তো কেপি এর মান হচ্ছে এত বলছে আর কি। আচ্ছা, এখানে তুমি একটু ক্যালকুলেশনটা একটু হালকা মাত্রাভাবে ঠান্ডা মাথায় করতে হবে আর কি একটু। এখানে আমাদের বলছে কি, আমরা নর্মালি ফর্মুলা জানি কেপি সমান হলো কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা একটা ফর্মুলা আমরা জানি। সো ডেল এন এর মান এখানে কত, ডেল এন এর মানটা হচ্ছে এখানে কত 3 - 2, তাই তো। তাহলে 3 - 2 করলে তাহলে কত হয় 1 হয় আর কি এটা। তো কেপি এর যে মানটা আছে এই মানটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারে আছে, হ্যাঁ যেহেতু প্যাসকেল বলছে আর কি। তাহলে আমরা যদি এটা থাকে তাহলে আমরা আর এর মান নিতে হবে কিন্তু জুল পার মোল পার কেলভিন, এই ইউনিটে নিতে হবে আর কি এটা। তাহলে এইটা যদি আমরা নেই 8.314 আর কেসি এর মান আমরা ধরো যে বের করব, আর এর মানটা তাহলে আমরা কিসে নেব 8.314 এই ইউনিটে নেব। আর এই পাশে আমরা তাহলে কি নিব, এই পাশে তাহলে আমরা এটা কিন্তু এর সাথে স্টিল 10⁻² গুণ অবস্থায় আছে, এটা দেখে নিই একটু। এখানের মান কত আছে 300 আছে হচ্ছে এখানকার মান। এখন তুমি ক্যালকুলেট করে করে দেখো যে তুমি এটাতে অ্যান্সার কত বের করবে আর কি। দেখো তো আমার খালি মুখে যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে কি আসে 8.3 নিলাম শুধুমাত্র ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 8.3 রাখলাম যেহেতু খালি মুখে ক্যালকুলেট করতেছি, ডিভাইডেড বাই হচ্ছে এত। তাহলে আমি যদি এই দুটো কেটে দিই তাহলে কি থাকতেছে, এই যে 100 আর হচ্ছে 300 ভাগ করলে 1/3 থাকে, আমাদের মান হচ্ছে 0.33। তো 0.33 হচ্ছে অ্যান্সার। আমি দেখতেছি অ্যান্সার এখানে একটা চোখের সামনে একটা অ্যান্সারও আছে, ভালো একটা প্রশ্ন কিন্তু এখানে একটা, বুঝছো। সো ঠান্ডা মাথায় করতে হবে। কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বললাম, কারণ দেখো এই আমরা নর্মালি এই সূত্র দিয়ে যখন ম্যাথ করতাম না তখন আর এর মানটা 0.0821 এটা ধরে নিতাম আর কি, কারণ নর্মালি এটাই থাকতো। বাট এখানে কিন্তু ইনফরমেশনগুলো একটু ঝামেলা আছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা দরকার আছে আর কি।
বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? বিশুদ্ধ পানির ঘনমাত্রা আই গেছে, এটা তোমাদের এখন করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে। এটা কত? 55.55 মোল পার লিটার। এটা কেমনে আসলো? এটা যদি দেখতে চাও এই মুহূর্তে আসলে দেখলেও ক্ষতি নেই, দেখলে বরঞ্চ লাভ আছে। ডাব্লিউ ইন্টু হচ্ছে কত? 1000 ডিভাইড বাই হচ্ছে এম ইন্টু ভি, এটা করলে আমাদের এস বের হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, ডাব্লিউ বাই ভি ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে এম, এটা তো করাই যায়। এই যে ভদ্রলোক আছে এটা কিন্তু ভর বাই আয়তন, এটাই তো আমাদের কাছে ডেনসিটি রো। তাহলে ইন্টু কত হলো? 1000 ডিভাইডেড বাই হলো ক্যাপিটাল এম মানে হচ্ছে 18। পানির জন্য এই রো এর মান কত? 1। তাহলে হচ্ছে আলটিমেটলি কত আসতেছে? 1000 বাই 18 ভাগ করলে দেখবা যে কত আসতেছে? 55.55 এইটা আসতেছে। সো অ্যান্সার কিন্তু আমরা দেখাই ফেলছি। ওকে ওকে। পিএইচ সমান 5 অপেক্ষা পিএইচ সমান 2, এটা কত গুণ আসলে অম্লীয়? এটা আমি মনে হয় ক্লাসের মধ্যেই তোমাদের বলছিলাম যে 10 টু দি পাওয়ার যততে নামছে 5 মাইনাস আসলে 2, তাহলে 10 টু দি পাওয়ার 3, তাহলে কত হইলো এটা? তাহলে এটা হচ্ছে 1000 গুণ আর কি, তাই না? 1000। সো এইটা বুঝছো, এটা আমরা ক্লাসের মধ্যে প্রুফ করে 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 দেখাইছিলাম আর কি। এটা বুঝছো, নর্মালি তো কী করতে হয়, কত থেকে কত বেশি গুণ অম্লীয় এটা, তাহলে তুমি কি করবা? উপরের এই মানটা মাইনাস এই মানটা এরকম করে করবা আর কি, বুঝছো? ওকে, পরের দিকে আগে, মৃৎশিল্পে মাটির পিএইচ কত রাখা দরকার আর কি? হ্যাঁ, মাটির পিএইচ রাখা দরকার 6 থেকে 8, ঠিক আছে? 6 থেকে 8, এরকম কিছু মেমোরাইজিং প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো যেহেতু এগ্রির সাথে কানেক্টেড, তো কিছু প্রশ্ন আসলে এখানে চলেই আসতে পারে আর কি, বুঝছো? আচ্ছা, এখন যাই, নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক হয় আর কি? ঋণাত্মক মানে হচ্ছে ডেল এইচের মানটা ঋণাত্মক হয়, কখন হয় আর কি? এটাতে বিক্রিয়া তাপ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সংগঠন তাপ ধনাত্মক ঋণাত্মক দুটো হতে পারে মানলাম, দ্রবণ তাপও ধনাত্মক ঋণাত্মক এগুলো কিছু আসতে পারে, কিন্তু সর্বদা ঋণাত্মক হবে হচ্ছে কোনটা জানো? এই যে দহন তাপ যেটা, এটা হচ্ছে সর্বদা ঋণাত্মক হবে। কেন? কারণ কোনো কিছুকে পোড়াবো আর তাপ পাবো না এমনটা আসলে হয় না, পোড়াইলে তাপ পাবো আর কি ওখানে অবশ্যই, বুঝছো? নিম্নের কোনো ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয় আর কি? এটা একটা ভালো প্রশ্ন, আমি বলবো যে এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল রাখবা তোমরা। এই প্রশ্নটা কেন? এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এখানে কানেক্টেড আর কি আছে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ওই সূত্রের মধ্যে কি বলছে? হ্যাঁ, এই যে বিয়োজন মাত্রা সমানুপাতিক 1/√c, এটা আসছিল না? এটা কার? এটা হচ্ছে অসওয়াল্ডের, এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখানে তাহলে কি বলতেছে দেখো, এটা হচ্ছে বিয়োজন মাত্রা, এটা হচ্ছে বিয়োজন মাত্রা, আর এইটা হচ্ছে ঘনমাত্রা, এটা হচ্ছে ঘনমাত্রা আর কি, বুঝছো? তাহলে ঘনমাত্রা যত কমবে আলফার মানটা তত বাড়বে, এটার মানটা তাহলে তত বাড়বে। তাহলে যত কম ঘনমাত্রা হবে বিয়োজন মাত্রা তাহলে কী হবে? তত বেশি হবে। তাহলে ঘনমাত্রা সবচেয়ে কম কোনটা? এখানে 10 টু দি পাওয়ার -5, দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে কী হবে? বিয়োজন মাত্রাটা সবচেয়ে বেশি হবে আর কি। ভালো একটা প্রশ্ন, হ্যাঁ, একদম ক্লাসিক প্রশ্ন হচ্ছে এটা, বুঝছো? আচ্ছা, অম্লের ক্ষেত্রে বা অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশনাটি আসলে সঠিক? যেটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সর্বোচ্চ হবে, এটা হচ্ছে তীব্রতা সবচেয়ে বেশি হবে আর কি, খুবই কমন কথা আর কি এটা। তাহলে এটার ক্ষেত্রে দেখতেছি কত? +5, এটার ক্ষেত্রে দেখতেছি কত? এটার ক্ষেত্রে দেখতেছি হচ্ছে +3, এটার জন্য দেখতেছি কত? +1। তবে এটা তো আমি অলরেডি অ্যান্সার মনে পেয়ে গেছি আমরা, সো অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। সো এই ক্ষেত্রে প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা হবে, প্রশ্নের মধ্যে খুব বেশি ট্রিক্স থাকবে না। সো প্রথম 1-2 নম্বর প্রশ্নটা দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা। বাট যেটা নর্মালি হইতো ঢাবিতে যখন তুমি পরীক্ষা দিতে চাইতে তখন কিছু প্রশ্নের মধ্যে কিছু ট্রিক্স থাকতো আর কি, হালকা পাতলা, এখানে অতটা হবে না। হ্যাঁ, কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অটো প্রভাবক হিসেবে কাজ করছে? প্রভাবক তোমাদের সিলেবাসে এখন নাই, সো এটা তোমাদের কাছে একটা এক্সট্রা সিলেবাসের একটা পার্ট কোশ্চেন, বাট যেহেতু বলতেছি যে চলেও আসতে পারে তো কিছু আর কি, ঠিক আছে? সো এই জন্য আর কি দিয়ে রাখা আর কি। অটোপ্রভাবক কোনটা? এই যে এটা হচ্ছে অটোপ্রভাবক হিসেবে কাজ করছে আর কি, বুঝছো? স্বপ্রভাবক বা অটোপ্রভাবক হিসেবে কাজ করে আর কি। ও ভুল বললাম তাই না? সরি, অপ্রভাবক কোনটা? এই যে এটা হচ্ছে অটোপ্রভাবক হিসেবে কাজ করছে আর কি এটা, বুঝছো? যে KMnO4 এর মধ্যে তুমি যদি এটা দিয়ে কাজ করো তাহলে MnO2 যেটা আছে এইটা হচ্ছে তোমার কাছে কি, এখান থেকে Mn2+ তৈরি হয়, Mn2+ তৈরি করলে ওটাই হচ্ছে তোমার ওই বিক্রিয়াটার হারটা বাড়াইতে সহযোগিতা করে আর কি, আবার এরকম, বুঝছো? আর এই যে Na2SO3 এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করে আর কি এটা। আচ্ছা, এবার যদি যাই টিএসপি সারের মধ্যে ফসফরাস এর পরিমাণ আসলে কত? টিএসপি সারের মধ্যে ফসফরাসের পরিমাণ কত?
এটা হচ্ছে কত পার্সেন্ট, 20%, 25% থাকে। সো এটা একটু জাস্ট ম্যাথ করলে বোঝা যাবে। 46% থাকে হচ্ছে নাইট্রোজেন থাকে ইউরিয়া গ্যাসের মধ্যে আর কি। এই দুটো মনে রাখতে পারলেই মোটামুটি হয়ে যাবে, বুঝছো? রক্তের স্বাভাবিক অবস্থায় পিএইচ এর মান কত থাকে আর কি? পিএইচ এর মান থাকে হচ্ছে 7.4 থাকে হচ্ছে রক্তে। এটা খুবই সহজ কথা, বায়োলজিতেও চলে আসতে পারে, আবার কেমিস্ট্রিতেও চলে আসতে পারে আর কি, এরকম। তারপরে কি হইলো, এত এর পিএইচ কত আর কি? এটা একটা ভালো প্রশ্ন, এরকম কিছু ক্যালকুলেশন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল এই জায়গাগুলোর মধ্যে থেকে, বুঝছো? সো এর ক্ষেত্রে কী আছে, যেহেতু ক্ষার তাহলে পিওএইচ বের হবে, তাহলে মাইনাস লগ অফ 10⁻², এটা করলে কত আসবে 2, এটা হচ্ছে পিওএইচ। তাহলে পিএইচ সমান কত হবে, 14 - 2 করলে আসবে হচ্ছে 12, তাহলে কত আসবে 12 হবে আমাদের কাছে অ্যান্সার, বুঝছো? ওকে, পরের দিকে আসি। সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর বিক্রিয়ার প্রশমন তাপ কত হবে আর কি? একটা ছোট্ট কথা তোমার একটু বলে রাখি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ধরো HCl আমরা যদি কথা চিন্তা করি আর কি, এটাও স্ট্রং এটাও স্ট্রং, দুটো যদি স্ট্রং হয় তখন যেটা হবে সেটা হচ্ছে -57.34 স্ট্রং হয়। বাট যদি তুমি এই জায়গার HCl না দিয়ে HF দাও, এটা কিন্তু ওর তুলনায় একটু উইক আর কি, ঠিক আছে? বাট এর কিন্তু আকার ছোট হলে তাহলে কি হয়, ইলেকট্রন ওখানে যাওয়ার কারণে বিকর্ষণ বাড়তেছে আর কি, না ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, বিকর্ষণ বেশি হয়, তখন কিছুটা কিছু পরিমাণ শক্তি আসলে ইভলভ হয় বা উৎপন্ন হয় আর কি। শক্তি উৎপন্ন হওয়া মানে কি, নেগেটিভ পরিমাণ শক্তি, তো নেগেটিভের সাথে আরেকটা নেগেটিভ যুক্ত হয়, তাহলে শক্তিটা তাহলে কী হবে, বাড়বে। এই মানটা নির্দিষ্ট করে বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে সেই মানটা আর কি, বুঝছো? বাট তুমি যদি এখানে স্ট্রং না দিয়ে আরও যদি উইক অ্যাসিড দিতা, যেমন ধরো CH3COOH, এটা যদি দিতা তখন মানটা কিন্তু আরও অনেক কমে যেত আর কি, এটা বুঝছো? তাহলে এর সাথে উইক অ্যাসিড দিলে মানটা এর তুলনায় কমে যাবে আর কি, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, যেমন ধরো মিথানোয়িক অ্যাসিড, এগুলো দিলে কমবে, বাট HF দিলে হচ্ছে মানটা আবার বেড়ে এইটা হবে আর কি। সো মোটামুটি 3টা মান মনে রাখতে পারলেই হলো, একটা হচ্ছে CH3COOH দিলে কমবে, আর HClটা দিলে এটা হবে, মানে -57.34 হবে আর কি, আর HF দিলে হচ্ছে এটা হবে। ক্লিয়ার কথাটা? ওকে, এবার যদি যাই, নিচের কোন যৌগটি অন্য 3টি হতে একটু পৃথক? হ্যাঁ, একটু পৃথক মানে একটু আলাদা আর কি বলছে। হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন এটা, বুঝছো? সেটা হলো কোনটা, H2SO4 তো একটা অ্যাসিড মানলাম, H3BO3 বোরিক অ্যাসিড, H2SO3 এটা হচ্ছে তোমার কাছে সালফিউরাস অ্যাসিড, বাট H2CO3 এটা আমি কখনো দেখিনি চোখ দিয়ে, তার মানে এটা পৃথক, বুঝছো? H2CO3 হলে বুঝতাম কার্বনিক অ্যাসিডের কথা বলছে, বাট এটা ভালো প্রশ্ন না আর কি, মোটামুটি খুবই বাজে প্রশ্নগুলোর মধ্যে এটা একটা। বাট পরীক্ষার হলের মধ্যে তোমার দেখবা যে আসলে সামহাও কিছুটা টাইম তোমার নিয়ে নিছে আর কি, সবচেয়ে যতটা একটু এলোমেলো প্রশ্ন তত তোমার বেশি সময় নিয়ে নেবে আর কি তোমার জন্য। সো কোনো প্রশ্নকে এলোমেলো ভেবে, লুথা ভেবে এগুলোকে আসলে বাদ দেওয়ার কোনো দরকার নেই, প্রত্যেকটা প্রশ্নকে ফেস করো আর কি, বুঝতে পারছো? ওকে, এবার যদি আসি, কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে রূপান্তর হয়? কোন এনজাইম দিয়ে গ্লুকোজটা আসলে ইথানলে রূপান্তর হয় আর কি? আচ্ছা, এটার জন্য তাহলে কোনটা লাগে আর কি বলো তো? এটার জন্য কোনটা লাগে? গ্লুকোজটা হচ্ছে ইথানলে রূপান্তর হয়, এটার জন্য লাগে হচ্ছে আমাদের কাছে, হ্যাঁ, এটাতে লাগে হচ্ছে যে জাইমেজ এনজাইম নাকি ডায়াস্টেজ এনজাইম, কোনো একটা নির্দিষ্ট একটা এনজাইম লাগে আর কি আমাদের জন্য, বুঝছো? এটার জন্য লাগবে হচ্ছে আমাদের কাছে জাইমেজ এনজাইম মনে হয় আর কি। এটা যদি একটু ভুল করে থাকি তাহলে একটু কারেক্ট করাই দিবা, এটা মুখস্থ নেই আমার কাছে, বুঝছো? মোস্ট প্রবাবলি আর কি এটা যদি ভুল করে থাকি এটা কারেক্ট করাই দিবা, এটা আই হ্যাভ এ ডাউট অন দ্যাট, বুঝছো? ঠিক আছে, আশা করতেছি, মনে করতেছে জাইমেজ লাগবে। সো আমরা চাইলে একটু সার্চ করে দেখতে পারি, মনে হয় ভুল থেকে বাঁচার জন্য আর কি, কারণ এটা মুখস্থ মান তো আমার কিছু, সেটা হচ্ছে আমি নিজে ভুল করে ফেলতে পারি। কি বললাম যেন আমরা, গ্লুকোজ থেকে, তাই না? গ্লুকোজ টু কি লাগবে যেন আমরা, ইথানল যাচ্ছি আজকে, তাই তো? ইথানল কোন এনজাইমটা লাগবে আর কি? গ্লুকোজ থেকে জাইমেজ এনজাইমটা লাগে। ও ভালো তো, হ্যাঁ, ইথানল কার্বন ডাইঅক্সাইড জাইমেজ এনজাইমটাই লাগে, পারফেক্ট। সো জাইমেজ এনজাইম লাগছে, তার মানে কোনো কনফিউশন নেই। সো এটা হচ্ছে মুখস্থ মানগুলোর ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, আর তোমরা অলরেডি জানো যে আমার অনেক কিছু মুখস্থতা কম থাকে। প্রাকৃতিক পচন রোধে কোনটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আর কি? এই যে হলুদ হচ্ছে যে এটা নিয়ে কাজ করে, হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, আর প্রাকৃতিকভাবে এটার জন্য কাজ করে আর কি। দেন বালি ও লবণের একত্রে সমাবেশকে বা মিশ্রণটাকে কি বলা হয় আর কি, এরকম। তো মিশ্রণ তো আসলে দুই ধরনের হয়, সমসত্ব হয় অসমসত্ব হয়। চিনি আর পানি যদি তুমি দাও, চিনি প্লাস পানি যদি দাও, একটার সাথে আরেকটা আলাদা করা যাবে না, কোনটা চিনি কোনটা পানি, এটার নাম হচ্ছে সমসত্ব দ্রবণ, এটার নাম হচ্ছে সমসত্ব দ্রবণ।
বাট বালু আর লবণ তুমি যদি একসাথে দিয়ে দাও তখন তাহলে এটার মধ্যে কী হবে আর কি বলো তো? হ্যাঁ, বালু আর লবণ তুমি দিয়ে দাও, তাহলে আলাদা করা যাবে না কোনটা আলাদা, কোনটা বালু আর কোনটা লবণ? যদি আলাদা করা যায় তাহলে এটা তাহলে কী বলা হবে? অসমসত্ব দ্রবণ বলা হবে আর কি, অসমসত্ব দ্রবণ মিশ্রণ বলা হবে আর কি, দ্রবণ তো না, মিশ্রণ বলা হবে। বুঝছো? সমসত্ব কখন হয়? যখন একটার সাথে আরেকটা এমনভাবে মিশে যায় এখান থেকে আলাদা করা যায় না, তখন সেটাকে বলতেছে সমসত্ব। আর যদি আলাদা করা যায় তাহলে তখন সেটাকে কী বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে অসমসত্ব আর কি। সো ফাইনালি আমরা যেটা করলাম এই মুহূর্তে, আমরা হচ্ছে যে ফার্স্ট পেপারের উপর ভিত্তি করে আমাদের মোট 50টার মতো এমসিকিউ, হ্যাঁ অ্যারাউন্ড হবে, নাম্বারিং যেহেতু করিনি, অ্যারাউন্ড এরকম কিছু আমরা আসলে এমসিকিউ মোটামুটি সলভ করে ফেলছি। সো এগুলো এমসিকিউ তুমি যদি সলভ করে ফেলো তাহলে মোটামুটি তোমার এগ্রির প্রশ্ন ব্যাংকে যে সকল প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন মোটামুটি কাভার হয়ে গেছে আর কি, এরকমভাবে। এটা হচ্ছে ফার্স্ট পেপারের উপরে, অ্যান্ড সেকেন্ড পেপারের উপরে এরকম একটা প্র্যাকটিস করা লাগবে, তাহলে মোটামুটি তোমার প্রিপারেশন নিয়ে আর কোনো কাজ করা লাগবে না। তবু যদি কারো কোনো মনে হয় যে আমার হচ্ছে যে এইগুলোর ফান্ডামেন্টাল নলেজে গ্যাপ আছে কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারে, তাহলে আই উইল ডিরেক্ট ইউ টু মাই ম্যারাথন ক্লাস। তুমি ম্যারাথন ক্লাসে যাও, ওই ক্লাসটা ভালো করে করলে মোটামুটি হয়ে যাবে আর কি। ম্যারাথন ক্লাসটা কীভাবে পাবা অনেকের মনে হতে পারে, এই ভিডিও নিচেও লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, তবুও তোমাকে একটু বলে রাখি, তুমি তো ইউটিউব চ্যানেলের মধ্যেই আসো, যেখান থেকে আসলে ক্লাসটা দেখতেছো, তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে অক্সিগেমে যাবা, তুমি আসলে অক্সিগেমে যাবা, অক্সিগেমে আসলে তুমি দেখবা, অক্সিগেমে আসলে তুমি দেখবা জাস্ট ভিডিও অপশনে গেলেও পাবা, বা তুমি প্লেলিস্ট অপশনে গেলেও পাবা আর কি। এখানে তুমি অপশনে গেলে দেখবা এই যে ইঞ্জিনিয়ারিং ম্যারাথন আছে একটা, তোমার এটা দেখার দরকার নেই। যদি তোমার মানে এগ্রি প্রিপারেশন নাও বা যদি সিইউর প্রিপারেশন নাও, আরইউ প্রিপারেশন নাও, তখন এটা দেখবা না, তখন তোমরা দেখবা কোনটা আসলে, তোমরা দেখবা হচ্ছে এইটা, এই যে রসায়ন একটা ম্যারাথন ক্লাস একটা আছে, প্রায় হচ্ছে 22 ঘন্টার একটা ক্লাস, যে ক্লাসটা দেখলে মোটামুটি এটার জন্য তোমার সব কিছু কভার হয়ে যাবে আর কি। বুঝছো? এখানে গেলে তোমাদের একটা ভালো কথা বলি, তোমরা আবার একটা ঝামেলায় পড়ে যাবে যে ভাইয়া এত বড় ক্লাস আসলে করতে গেলে তো ঝামেলা আমার জন্য, তাই না? আমার তো আসলে একটা চ্যাপ্টার পড়া লাগবে, সব চ্যাপ্টার আসলে আমার পড়া লাগবে না। এই জন্য আমি তোমার একটা কথা বলি, তুমি সব চ্যাপ্টার না পড়ে তুমি একটা চ্যাপ্টারই পড়ো। তো তুমি পড়বা কেমনে? জাস্ট তুমি এখানে গিয়ে যে মোর অপশনটা দেখবা না, আসবা, আয়সা দেখবা যে এখানে চ্যাপ্টার দেখো ভাগ করে দেওয়া আছে, এখানে তুমি ক্লিক করলে তোমার শুধু ওই চ্যাপ্টারেই চলে যাবে আর কি, এরকমভাবে। তাহলে তো হয়েই গেল মোটামুটি, তাই না? সো প্যারা নিও না আর কি, এখানে একটু চালাক হলে খুঁজে বের করতে পারবা। আই গেস তোমরা যথেষ্ট পরিমাণে চালাক, হ্যাঁ অনেক অ্যাডভান্স মানুষজন, সব কিছু পেয়ে যাবে। তো চিন্তা করিও না কোনো, এই যে প্রশ্নগুলো তুমি মাত্র যে করতেছো, এই প্রশ্নগুলো পড়লেই মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর কি। সো আজকে এই পর্যন্ত থাকি, ইনশাল্লাহ পরের যে ভিডিওটা দেবো এটার থেকে তুমি আরও ভালো সাপোর্ট পাবা। সো আল্লাহ হাফেজ।